আমার চ্যানেলটার নাম কি? আইডিয়াল ম্যাথ পয়েন্ট। দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দকে আইডিয়াল ম্যাথ পয়েন্ট চ্যানেলে আমার স্বাগত। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আমার এই চ্যানেলকে লাইক বা সাবস্ক্রাইব করেছ, তারা প্রত্যেকেই আমার বোঝানোর টেকনিক বা বোঝানোর কৌশল বুঝতে পেরেছ। আশা করি তাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। আমার বোঝানোর পদ্ধতি একটু অন্যরকম, যেটা তোমরা অনেকেই দেখেছ। আমার কথা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ যারা আমার কাছে পড়ে বা ভবিষ্যতে পড়বে বা আগেও যারা পড়েছে, তাদের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে বন্ধু সদৃশ। কারণ কি, ছাত্রছাত্রীদের সঙ্গে যদি বন্ধুত্ব সম্পর্ক না রাখা হয়, যদি ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়কে ভয় খায়, তাহলে কি হবে? পড়াশোনার ক্ষেত্রে যেটা তাদের অসুবিধার জায়গা, যেটা তাদের সমস্যা, সেই সমস্যাটা সে শিক্ষক মহাশয়কে খুলে বলতে পারবে না। ওই জন্য আমার শিক্ষা পদ্ধতিটাকে আমি যখন আজ থেকে 25 বছর আগে, আগে থেকে যখন আমি পড়ানো শুরু করেছি, বা আমার অভিজ্ঞতা হচ্ছে 25 বছরে, আমি আগেই বলেছি, তখন থেকে আমি কিন্তু এই পদ্ধতি চালু করেছি। কোনো ছেলেকে আমি মারধর বা হয়তো রেগে গিয়ে 2-4টা কথা বলতে পারি, কিন্তু পরক্ষণেই তাদেরকে আবার ভালোবাসাতেই কাছে টেনে নেওয়ার মতো যোগ্যতা আমি অর্জন করেছি। এবং আমাকে আজ পর্যন্ত যত ছাত্রছাত্রী আমি পড়িয়েছি, তারা প্রত্যেকেই আমাকে শ্রদ্ধা এবং ভালোবাসা উভয় কিন্তু করে, এবং সেটা আমি তাদের কাছ থেকে পেয়েছি। যাই হোক, দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দকে আইডিয়াল ম্যাথ পয়েন্টে স্বাগত। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর বিষয়। সেটা হচ্ছে কি, ত্রিকোণমিতি। প্রাথমিক ধারণা। ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। ত্রিকোণমিতি শব্দটা হচ্ছে, আমার দেখো ভাষা খুবই সিম্পল, এবং আমি যেটা বলি সেটা বাস্তবের সঙ্গে সম্পর্ক রেখে বলি, যার ফলে ছেলেদের বুঝতে সুবিধা হয়। তোমরা আমার বোঝানো দেখলে বুঝতে পারবে, বা যারা আগে দেখেছো তারা আশা করি বুঝতে পেরেছো। ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। ত্রিকোণমিতি শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এটা কিন্তু কোনো বাংলা বা ইংরেজি শব্দ নয়। এটাকে বাংলায় ইংরেজিতে ট্রান্সফার করা হয়েছে। ত্রিকোণমিতি এটা হচ্ছে ক্লাস 10-এর ছেলেদের কাছে একটা নতুন শাস্ত্র বা নতুন আইটেম, যেটা ক্লাস 9 পর্যন্ত ছেলেরা করেনি বা শেখেনি। সেই জন্য আমি ত্রিকোণমিতি জিনিসটা কি সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আজকে আমি ত্রিকোণমিতির প্রাথমিক বিষয় সম্পর্কে আলোচনা করব, পরে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের মাধ্যমে সমস্ত বিষয় নিখুঁতভাবে আলোচনা করব। যেহেতু ত্রিকোণমিতিটা ছেলেরা আগে করেনি, ছেলেদের কাছে অবগত নয়, ত্রিকোণমিতি শাস্ত্রটা বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি এগুলো কিন্তু ছেলেরা আগে করেছে।
ক্লাস 9 পর্যন্ত করেছে, কিন্তু ত্রিকোণমিতি হচ্ছে পুরো তাদের কাছে নতুন একটা বিষয়, একটা নতুন শাস্ত্র। সেই ত্রিকোণমিতি যাতে ছেলেদের কাছে সহজ হয়, যাতে ছেলেরা পরবর্তীকালে যদি কেউ ম্যাথে অনার্স নিয়ে বা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়ে, যাতে তাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি ত্রিকোণমিতি সম্পর্কে একটু বলতে চাই বা বলছি। ত্রিকোণমিতি যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ট্রিগোনোমেট্রি, যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রি মানে কি? ট্রি মানে 3, গণ মানে কি? গণ মানে কোণ, মেট্রি মানে কি? মেট্রি মানে পরিমাপ। তাহলে কি বোঝালো? 3 কোণ পরিমাপ। এটা কোনো ভাষা হলো না, এটাকে ভাষা তৈরি করতে হবে, ভাষার মাধ্যমে বোঝাতে হবে। ট্রিগোনোমেট্রি এটা গ্রিক শব্দ থেকে এসেছে, এটা ত্রিকোণমিতি গ্রিক শব্দ, সেই অনুযায়ী এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রিগোনোমেট্রি লেখা হচ্ছে, কিন্তু শব্দটা গ্রিক শব্দ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটাকে লেখা যায় থ্রি অ্যাঙ্গেল মেজার। থ্রি অ্যাঙ্গেল মেজার। থ্রি মানে 3, অ্যাঙ্গেল মানে কোণ, মেজার মানে হচ্ছে পরিমাপ। ট্রি মানে 3, থ্রি মানে 3, গণ মানে কোণ, অ্যাঙ্গেল মানে কোণ, মেট্রি মানে পরিমাপ, মেজার মানে পরিমাপ। দ্যাটস ক্লিয়ার? তাহলে ত্রিকোণমিতি মানে কি হলো? 3টি কোণের পরিমাপ। 3টে কি কোণ? কোণ 3টে কি? গণিত শাস্ত্রের যে শাখায়, গণিত শাস্ত্রের যে শাখায় সমকোণী ত্রিভুজের 3টে বাহু এবং 3টে কোণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচিত হয়েছে, সেই শাস্ত্রকে বলছে ত্রিকোণমিতি। আমরা জানি বাহু ভেদে ত্রিভুজকে 3 ভাগ করা হয়েছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণ হিসাবে কোণ ভেদে ত্রিভুজকে 3 ভাগ করা হয়েছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করেই মেনলি ত্রিকোণমিতি শাস্ত্রটা গড়ে উঠেছে। তাহলে এখানে প্রশ্ন কি? এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে সমকোণী ত্রিভুজ দিয়ে যদি ত্রিকোণমিতি শাস্ত্রটা গড়ে ওঠে, তাহলে কি অন্য ত্রিভুজে অঙ্ক করা যাবে না? সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ করা যাবে। যে ত্রিভুজই থাকুক না কেন, আমি যেটা বলতে চাইছি সমকোণী ত্রিভুজের ওপর ভিত্তি করে ত্রিকোণমিতি শাস্ত্রটা গড়ে উঠেছে। তার মানে এটা নয় যে ত্রিভুজই থাকুক না কেন সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজে ট্রান্সফার করতে হবে। এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে, এখানে একটা লম্ব এঁকে নিতে হবে, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। দুটো সমকোণী ত্রিভুজ, এইটার উপর ভিত্তি করে অঙ্ক করতে হবে। যে ত্রিভুজই থাকুক না কেন সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজে ট্রান্সফার করতে হবে, দিয়ে ত্রিকোণমিতিক পদ্ধতিতে আমাদেরকে অঙ্কের সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমি কি বললাম? গণিত শাস্ত্রের যে শাখায় বিশেষ করে সমকোণী ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচিত হয়েছে, গণিত শাস্ত্রের সেই শাখাকে বলছে ত্রিকোণমিতি। এবার তোমরা হয়তো প্রশ্ন করবে, স্যার জ্যামিতি, পরিমিতি, বীজগণিত, পাটিগণিত, রাশিবিজ্ঞান, গ্রাফ যে সমস্ত জিনিসগুলো রয়েছে ওই সমস্ত শাস্ত্রকে বাদ দিয়ে হঠাৎ ত্রিকোণমিতি আবিষ্কার হলো কেন? ত্রিকোণমিতি হঠাৎ প্রয়োজন হলো কেন? একটা জিনিস মনে রাখবে, গণিতের যে শাস্ত্রই হোক, প্রত্যেকটা শাস্ত্র বাস্তবের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বাস্তব কোনটা? বাস্তব হচ্ছে পাটিগণিত, এটাই বাস্তব। পাটিগণিতকে ভিত্তি করে বীজগণিত তৈরি হয়েছে। বীজগণিতকে বা পাটিগণিত মানে
প্রত্যেকটা শাস্ত্র তৈরি হয়েছে পাটিগণিতের উপর ভিত্তি করে। পাটিগণিতকে ভিত্তি করে বীজগণিত তৈরি হয়েছে। বীজগণিতের উপর ভিত্তি করে পরিমিতি বলো, জ্যামিতি বলো, পাটিগণিত, বীজগণিত সবাইকার উপর ভিত্তি করে জ্যামিতি তৈরি হয়েছে। তেমনি ত্রিকোণমিতি শাস্ত্র যে তৈরি হয়েছে, এটা কিন্তু ত্রিকোণমিতি নতুন শাস্ত্র বটে, কিন্তু কি তার চ্যানেলটা শুরু হয়েছে পাটিগণিত থেকে, তার চ্যানেলটা শুরু হয়েছে বীজগণিত থেকে। যদি বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি আবিষ্কার না হতো, তাহলে কিন্তু ত্রিকোণমিতি আসতো না। একটা জিনিস ভেবে দেখো, তোমরা যদি আজকে 5, 6, 7, 8, 9 না পড়তে, তাহলে তোমাদেরকে ত্রিকোণমিতি করতে হতো না। আজকে তোমরা ক্লাস 10 উঠেছো, সেই জন্য তোমাদেরকে ত্রিকোণমিতি করতে হচ্ছে। ত্রিকোণমিতি নতুন শাস্ত্র বলে ভিত্তির কোনো কারণ নেই, সেই জায়গাটা আমি তৈরি করে দিতে চাই, সেই জায়গাটা তৈরি করবো, এটা আমি নিজের ওপর আমার বিশ্বাস আছে বা আস্থা আছে। ত্রিকোণমিতি শাস্ত্রটা পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সবাইকে নিয়ে, মানে সবাইকে উপর ভিত্তি করেই ত্রিকোণমিতি শাস্ত্রটা গড়ে উঠেছে। গণিতজ্ঞরা দেখেছেন যে বাস্তবে এমন কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো গণিত শাস্ত্রের ওই শাখাগুলো দিয়ে সমাধান করা সম্ভব নয়, সেই জন্য ত্রিকোণমিতি আবিষ্কার হয়েছে। গণিতজ্ঞরা কি দেখেছেন, যে গণিতের যে সমস্ত শাস্ত্রগুলো আছে, পাটিগণিত বলো, বীজগণিত বলো, জ্যামিতি বলো, পরিমিতি বলো, এমন কিছু সমস্যা বাস্তবে আমাদের সম্মুখীন, যে সমস্যার সমাধান ত্রিকোণমিতি ছাড়া কেউ করতে পারবে না। ওই জন্য গণিতজ্ঞ আর্যভট্ট বা গণিতজ্ঞরা ত্রিকোণমিতি আবিষ্কার করেছেন। সেই সমস্যাগুলো কি কি, সেইটা আমি একটু তুলে ধরব। সমস্যাগুলো কি কি আমরা জ্যামিতিতে দেখেছি। আমরা জ্যামিতিতে চাঁদা ব্যবহার করেছি, জ্যামিতিতে কাঁটা কম্পাস ব্যবহার করেছি, জ্যামিতিতে স্কেল কম্পাস ব্যবহার করেছি, পেন্সিল কম্পাস ব্যবহার করেছি, জ্যামিতিতে স্কেল ব্যবহার করেছি, জ্যামিতির বিভিন্ন যন্ত্রপাতি আমরা ব্যবহার করেছি। পরিমিতি পদ্ধতিতে অঙ্ক করেছি, বীজগণিত পদ্ধতিতে অঙ্ক করেছি। জ্যামিতিতে চাঁদা দিয়ে কোণ আঁকতে দেখেছি যে 360 ডিগ্রির বেশি বা 4 সমকোণের বেশি আমি কোণ আঁকতে পারিনি। এটা 180 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি। তাহলে কি দেখা যাচ্ছে, যে জ্যামিতিতে 360 ডিগ্রির বেশি কোণ আঁকা সম্ভব না। যেটা ত্রিকোণমিতিতে সম্ভব, তাহলে কি ত্রিকোণমিতি 360 ডিগ্রি বেশি কোণ আঁকতে পারবে? সেটা না। 360 ডিগ্রি বেশি কোণকে কল্পনা করে ত্রিকোণমিতিক পদ্ধতিতে বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, জ্যামিতিতে চাঁদা দিয়ে কি ঋণাত্মক কোণ তৈরি করতে পেরেছি? আমি ঋণাত্মক কোণকে কল্পনা করতে পেরেছি? পারিনি। যেটা ঋণাত্মক কোণ কল্পনা করে ত্রিকোণমিতিতে বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করা যাবে, ওই জন্য ত্রিকোণমিতি আবিষ্কার। 3 নম্বর কি, আমরা ফট করে আজকে বলছি বা আগে বলেছি, এভারেস্ট সিংহের উচ্চতা রাধানাথ সিকদার মেপেছিলেন, যার এভারেস্ট সিংহের উচ্চতা হচ্ছে 8,848 মিটার। এভারেস্ট সিংহের উচ্চতা 8,848 মিটার। এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তাহলে কি দেখা যাচ্ছে, আজকে একটা পর্বতের উচ্চতা, একটা পাহাড়ের উচ্চতা, একটা সমভূমির উচ্চতা, একটা মালভূমির উচ্চতা, একটা নদীর দৈর্ঘ্য, গঙ্গা নদীর দৈর্ঘ্য, সিন্ধু নদের দৈর্ঘ্য, ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য, মহানদীর দৈর্ঘ্য, কাবেরীর দৈর্ঘ্য, নর্মদা দৈর্ঘ্য, এগুলো কি
এগুলো ফিতে দিয়ে মাপা সম্ভব নয়, দড়ি দিয়ে মাপা সম্ভব নয়, স্কেল দিয়ে মাপা সম্ভব নয়। এগুলো ত্রিকোণমিতিক পদ্ধতিতে ঘরে বসে এবার সিংহের উচ্চতা যে রাধানাথ সিকদার মেপেছিলেন, ঘরে বসে ত্রিকোণমিতিক পদ্ধতিতে ক্যালকুলেশন করে এই জিনিসগুলো দৈর্ঘ্য বা উচ্চতা নির্ণয় করেছিলেন, যেটা ত্রিকোণমিতিতে সম্ভব। ওই জন্য গণিতজ্ঞরা দেখেছিলেন এই যে বাস্তব সমস্যা, গঙ্গা নদীর দৈর্ঘ্য কি করে মাপবো, কি করে তৈরি হয়, গঙ্গা দৈর্ঘ্য কি করে মেপেছে মানুষ? ফিতে দিয়ে মেপেছে, দই দিয়ে মেপেছে, স্কেল দিয়ে মেপেছে না। ত্রিকোণমিতিক পদ্ধতি অবলম্বন করে এই সমস্যার সমাধান হয়েছে। একটা পাখি আকাশে উঠছে, আমি ঘরে বসে আছি বা ঘরের ছাদে বসে আছি, পাখিটা কত উঁচুতে উঠছে, আমি কত ডিগ্রি কোণে পাখিটাকে দেখছি। একটা লোক গাছে নারকেল পাড়ছে, আমি কত ডিগ্রি কোণে তাকে দেখছি, কত উচ্চতায় দেখছি। সে আমাকে ওপর থেকে কত ডিগ্রি কোণ করে দেখছে, সে ওপর থেকে আমাকে কত দূরত্বে দেখছে। একটা উড়োজাহাজ উঠছে, একটা উড়োজাহাজ যাত্রী আমাকে নিচে নিচে দেখতে পাচ্ছে, সে কত ডিগ্রি কোণে দেখছে, সে কত দূরত্বে দেখছে, আমি তাকে কত দূরত্বে কত উঁচুতে দেখছি, কত ডিগ্রি কোণ করে দেখছি। এই জিনিসগুলো কিন্তু গণিতের অন্য কোনো শাস্ত্র নির্ণয় করতে পারবে না, যেটা ত্রিকোণমিতিতে সম্ভব হয়েছে। ওই জন্য ত্রিকোণমিতি আবিষ্কার হয়েছে। এবার ত্রিকোণমিতির অঙ্ক শিখতে হলে ত্রিকোণমিতিতে দুটো পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। ত্রিকোণমিতিকের প্রথম পদ্ধতি হচ্ছে কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপের ধারণা। ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করার জন্য গণিতজ্ঞরা দুটো পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এক নম্বর পদ্ধতি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। দু নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কি? ষষ্ঠিক পদ্ধতিতে কি? দুটো পরস্পর ছেদী সরলরেখা, দুটো পরস্পর ছেদী সরলরেখা যদি লম্বভাবে পরস্পরকে ছেদ করে, ভালো করে ছবিটা লক্ষ্য করো, দুটো পরস্পর ছেদ, এই সরলরেখাটা এই সরলরেখাকে পরস্পর ছেদ করেছে লম্বভাবে। যদি এটা এবি নাম দিই, এটা যদি সিডি নাম দিই, পরস্পর তো ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। দুটো পরস্পর ছেদী সরলরেখার উপর বা দুটো পরস্পর ছেদী সরলরেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, বা দুটো পরস্পর ছেদী সরলরেখার উপরে একটা সরলরেখা যদি অপর একটা সরলরেখার উপর লম্ব হয়, এই সরলরেখাটার উপর এই সরলরেখাটা লম্ব, 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 তাহলে কি হচ্ছে? সম্মুখস্থ কোণ, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে বৃত্তের কেন্দ্রে। এই 90 ডিগ্রি যে, তাহলে কি হলো? ষষ্ঠী পদ্ধতিটা ভালো করে বুঝে নাও। দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা যখন লম্বভাবে একে অপরের ওপর অবস্থান করে, দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা যখন লম্বভাবে একে অপরের উপর অবস্থান করে, তখন বৃত্তের কেন্দ্রে সম্মুখে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 90 ডিগ্রি কোণটা 90 এদিকে 180, এদিকে 90 180, টোটাল বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 90 ডিগ্রি কোণকে যখন আমরা 90টা ভাগে ভাগ করি, 90টি ভাগে যখন 90 ডিগ্রি কোণকে ভাগ করি 90টি ভাগে, তখন তাদের এক একটা কোণকে বলা হচ্ছে এক ডিগ্রি। একটা কোণকে 1 ডিগ্রি বলা হচ্ছে 1 ডিগ্রি কোণ, 2 ডিগ্রি কোণ,
কোণ বলা হচ্ছে, 1 ডিগ্রি কোণ, 2 ডিগ্রি কোণ। এই 1 ডিগ্রিকে যদি 60টি সমান ষষ্ঠিক মিনিটে ভাগ করি, এই 1 ডিগ্রিকে যদি 60টি সমান ষষ্ঠিক মিনিটে ভাগ করি, এবং 1 মিনিটকে যদি 60টি ষষ্ঠিক সেকেন্ডে ভাগ করি, তাহলে কি পাবো? 1 ডিগ্রি সমান 60 মিনিট পাবো। কি পাবো? 1 ডিগ্রি সমান 60 মিনিট পাবো। 1 মিনিট সমান 60 সেকেন্ড পাবো। 1 ডিগ্রিকে যদি আমি 60টা ষষ্ঠিক মিনিটে ভাগ করি, 1 মিনিটকে যদি 60টা ষষ্ঠিক সেকেন্ডে ভাগ করি, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড পাবো। ষষ্ঠিক সেকেন্ড সমান ষষ্ঠিক সেকেন্ডে ভাগ করি। এই যে ষষ্ঠিক মিনিট, ষষ্ঠিক সেকেন্ড, সেখান থেকে নাম হয়েছে ষষ্ঠিক পদ্ধতি। বোঝা গেল? দ্যাটস ক্লিয়ার। বৃত্তীয় পদ্ধতি কি? একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, একটা বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে এইটা। বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর রেডিয়াস, সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। বৃত্তের কেন্দ্রে সম্মুখে যে কোণ উৎপন্ন করছে সেইটাকে বলছে রেডিয়ান। সেটাকে বলছে রেডিয়ান, সেটাকে বলছে 1 পাই রেডিয়ান। যেহেতু এটা বৃত্ত সম্পর্কিত, সম্মুখে যে কোণ উৎপন্ন করছে তাকে বলছে 1 রেডিয়ান। 1 ডিগ্রি পাই রেডিয়ান। বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে পরস্পর, বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে পরস্পর ধ্রুবক। বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি আর তাহলে বোঝা গেল বৃত্তীয় পদ্ধতি কি? কি বললাম? একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সম্মুখে, আবার রিপিট করছি, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সম্মুখে যে কোণ উৎপন্ন করে তাকে বলছে 1 রেডিয়ান। রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ। বৃত্ত থেকে আসছে বৃত্তীয়। এই বৃত্তীয় পদ্ধতিতে কি হচ্ছে? এই 1 পাই রেডিয়ান কোণ উৎপন্ন হচ্ছে, যে রেডিয়ানটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক। তাহলে এবার আমরা কি বলছি? আমি বললাম যে কোণ পরিমাপের ক্ষেত্রে বৃত্তের কোণ পরিমাপ কোণ পরিমাপ করার জন্য ত্রিকোণমিতিক পদ্ধতিতে দুটো পদ্ধতি চালু আছে। ত্রিকোণমিতিতে একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ একক কি? ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এটা ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি? পাই রেডিয়ান। পাই রেডিয়ান। ত্রিকোণমিতিতে পায়ের মান হচ্ছে 180, পরিমিতিতে পায়ের মান হচ্ছে 22/7 বা
3.14 আসন্ন প্রায়। দ্যাটস ক্লিয়ার। এইবারে আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র বা কিছু জিনিস ত্রিকোণমিতি সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে দেখো কি কি জিনিস আমরা পাচ্ছি। ষষ্ঠিক পদ্ধতি কি পাচ্ছি? 1 ডিগ্রি সমান 60 মিনিট। 60 মিনিট যেটা আমরা কথাতে লিখেছিলাম, এখন সেটা একটা দাঁড়িয়ে দিলেই হবে। এটা বলা হচ্ছে মিনিট। এক ডিগ্রি সমান 60 মিনিট, এটা মানে কি? এটা মানে হচ্ছে এটাই, ডিগ্রিকে মিনিটে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। ডিগ্রিকে মিনিটে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। ওই জন্য লেখা হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট। দু একটা উদাহরণ দেখা যাক, তাহলে বুঝতে হবে আরো ক্লিয়ার। 2 ডিগ্রি সমান কি? 2 × 60, 120 মিনিট। একটা ভগ্নাংশ দিয়ে দেখাই, 1/2 ডিগ্রি সমান কি হবে? 1/2 × 60, 30 মিনিট। 0.5 ডিগ্রি সমান কি হবে? 0.5 × 60, 30 মিনিট। তাহলে কি দেখতে পেলাম? ডিগ্রি থেকে মিনিটে যেতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট। ডিগ্রি থেকে মিনিট যেতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট। ওকে, আবার দেখো, এটাকে যদি ঘুরিয়ে লেখা যায় তো 60 মিনিট সমান 1 ডিগ্রি। আমি যদি বলি আমার শরীরটা যে খারাপ, এটাকে ঘুরিয়ে কি লেখা যায়? আমার শরীরটা যে ভালো নেই, একই মানে হয়। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে উল্টো ভাবে লিখতে পারি 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান ক ডিগ্রি হবে? 1/60 ডিগ্রি হবে। তাহলে এটাতে কি বুঝতে পারছি? ডিগ্রিকে মিনিট করতে হলে যেমন 60 দিয়ে গুণ করতে হবে, মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। কোন অঙ্ক যদি মিনিট দেয়া থাকে, যদি ডিগ্রিতে প্রকাশ করতে হয় 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভালোভাবে লক্ষ্য করে, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, 60 মিনিট সমান 1 ডিগ্রি, 1 মিনিট সমান ক ডিগ্রি, 2 মিনিট সমান ক ডিগ্রি? 31 ডিগ্রি। 1/2 মিনিট সমান ক ডিগ্রি? 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। তাহলে 1/2 মিনিট সমান 1/60 × 1/2, 120 ডিগ্রি। আমাদের মূল যেটা বিষয়, যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। আমাদেরকে যেটা জানতে হবে সেইটা হচ্ছে ডিগ্রিকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। দ্যাট ইজ ফ্যাক্ট। এটা হচ্ছে ঘটনা। আমরা ক্লাস 3 থেকে শিখেছি। এটা আশা করি ছেলেদিকে বলতে হবে না। 1 মিনিট সমান 60 সেকেন্ড, সবাই জানে। এটার মানেটা কি? মিনিটকে সেকেন্ডে বস করতে 60 দিয়ে গুণ করতে হবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড। একইভাবে 2 মিনিট সমান 60 × 2, 120 সেকেন্ড। তাহলে কি দেখাচ্ছে? মিনিটকে সেকেন্ডে বস করতে 60 দিয়ে গুণ করতে হবে। একইভাবে যদি 1/2 ডিগ্রি সমান লিখি, 1/2 মিনিট সমান লিখি 60 × 1/2, 30 সেকেন্ড। তাহলে কি দেখা যাচ্ছে?
যে মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। আমরা ক্লাস 3-তে শিখেছি, ক্লাস 4-এ শিখেছি, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা আছে, মিনিটের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক। আর ডিগ্রির সঙ্গে যে মিনিটের সম্পর্ক, 1 ডিগ্রি সমান 60 মিনিট। ক্লাস 9-এ যারা ভূগোলে অঙ্ক করেছো, অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়, তারা কিন্তু এই সম্পর্কটাও জেনে থাকবে যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রিতে সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। যারা ভূগোলে অঙ্ক করেছো, যখন ডিগ্রি বলে তখন ডিগ্রিটা শেষে দিতে হয়, যখন মিনিট বলে তখন মিনিটকে শেষে দিতে হয়। 1 ডিগ্রিতে সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। তার মানে যখন সময় চায় সময়টাকে শেষে দিতে হয়, যখন ডিগ্রি চায় ডিগ্রিটা শেষে ডান দিকে দিতে হয় বা শেষে দিতে হয়। এটা তোমরা জেনেছো। এখন অনেকে গণিতের যেটা সাবজেক্ট সেটা সম্পর্কে অবগত নয়, তারা ভূগোলের সাবজেক্ট কি করে জানবে? ওই জন্য আমি আবার ক্লিয়ার করে তাদেরকে বিষয়টা বলে দিই। তাহলে একইভাবে আমি লিখতে পারি, এখানে দেখো আবার 60 সেকেন্ড, 60 সেকেন্ড সমান 1 মিনিট। এক সেকেন্ড সমান ক মিনিট? 1/7 মিনিট। 2 সেকেন্ড সমান ক মিনিট? 1/7 ইন্টু 2, 1/30 মিনিট। তাহলে কি দেখা যাচ্ছে? আগের মতনই দেখা যাচ্ছে যে সেকেন্ড থেকে মিনিট, সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। 1 ডিগ্রি সমান যদি 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, 60 সেকেন্ড সমান 1 মিনিট হবে, 1 সেকেন্ড সমান 1/7 মিনিট হবে, 2 সেকেন্ড সমান 1/7 ইন্টু 2, 1/30 মিনিট হবে। তার মানে মিনিটকে সেকেন্ড করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, সেকেন্ডকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। এই কনসেপশনগুলো যদি ছেলেদের মাথার মধ্যে থাকে, তাহলে আশা করি ছেলেদের ত্রিকোণমিতির অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। ত্রিকোণমিতির কোনো সূত্রই মুখস্থ নয়। আমি যেভাবে দেখাচ্ছি এই সিস্টেমেটিক ভাবে যদি কোনো ছেলে করে, তাহলে ত্রিকোণমিতি সে খুব ভালো বুঝতে পারবে, পরবর্তী ক্লাসে তার খুব সুবিধা হবে এবং ক্লাস 10-তেও তার নাম্বার পাওয়ার ক্ষেত্রে পথ সুগম হবে। আবার দেখাচ্ছি, দেখো 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। মানে কি? ডিগ্রিকে সেকেন্ডে প্রকাশ করতে হলে 3600 দিয়ে গুণ করতে হয়। 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। একইভাবে লিখতে পারি 2 ডিগ্রি সমান 3600 ইন্টু 2, 72 সেকেন্ড। 1/2 ডিগ্রি সমান 3600 ইন্টু 1/2, 1800 সেকেন্ড। দেখো তো মানেটা, কোনো জিনিস মুখস্থ সিস্টেমেটিক পদ্ধতি, শুধু টেকনিকটা জানতে হবে, কিভাবে করতে হবে। অঙ্ক সাবজেক্টটা কোনোদিনই মুখস্থ নয়, কোনোদিনই মুখস্থ ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। অঙ্ক সাবজেক্ট যে মুখস্থ করবে সে জীবনে কোনদিন অঙ্ক বুঝতে পারবে। অঙ্ক বুঝে করার মধ্যে একটা আলাদা মজা আছে। সেই জন্য বারবার বলছি ছাত্রছাত্রীবৃন্দকে, তারা যেন জিনিসটাকে ভালো করে বুঝতে পারে এবং তাদের জন্য কমপ্লেনগুলো অতি অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করে। এটার জন্য আমি আশাবাদী। তাহলে আমি বুঝবো আমার বোঝানো বা আমার পরিশ্রম সার্থক হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ডিগ্রিকে সেকেন্ড করতে হলে 3600 দিয়ে গুণ করতে হবে। যদি আমার এটা ভালো না লাগে, যে আমি এত বড় রাশি দিয়ে গুণ করবো না, আমি অন্য পদ্ধতি বলুন যে জানা থাকে। অবশ্যই একটা অঙ্কর একটা পদ্ধতি নয়, 5টা পদ্ধতি থাকে। তাহলে কি দেখা যাচ্ছে? এটা যদি ভালো না লাগে, আমি বলছি যে আমি 1 ডিগ্রি সমান, আমি ডিগ্রি থেকে প্রথমে মিনিটে যাব, মিনিট থেকে সেকেন্ডে যাব, স্টেপ বাই স্টেপ যাব। এইভাবেও করা যাবে যদি এটা ভালো না লাগে।
এটা যদি গুণটা বড় মনে হয়, আমি ডিগ্রিকে প্রথম 60 দিয়ে গুণ করে মিনিটে পাস করবো, মিনিটকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে পাস করবো। অঙ্কটা হয়তো একটু বড় হবে, কিন্তু বোঝা সহজ হবে। অঙ্ক যত বড় হবে, অঙ্কর কঠিনতা তত কমবে। অনেকজনা মনে করে, অনেক ছাত্রছাত্রী মনে করে কতক্ষণে শর্টে অঙ্কটা ছেড়ে দেবো। শর্টে অঙ্ক করা মানে ফুল হওয়ার চান্স। শর্টে অঙ্ক কারা করবে? মাস্টারমশাই করবে, শিক্ষক মশাইরা করবে, ছাত্রছাত্রীরা নয়। ছাত্রছাত্রীরা যত ভেঙে অঙ্ক করবে, তত সেই অঙ্কটা সম্পর্কে ডিটেলস নিখুঁত বুঝতে পারবে। সময় কম বেশি, পাশে গুণ ভাগ করতেও তো সময় লাগে। সেই কাজ যদি আমি অঙ্কের মধ্যেই করি, সময় একই লাগবে, সময় কম বেশি লাগে না। তার জন্য সুইপ ফ্যান হতে হয়, তার জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হয়। অঙ্ক হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস। অঙ্ক যে যত প্র্যাকটিস করবে, তার তত অঙ্ক সহজ হবে। সেখান থেকে সে আরো নতুন অঙ্ক তৈরি করতে পারবে, সেখান থেকে আরো সে নতুন সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু এখনকার 60% স্টুডেন্টের অঙ্কতে ভিত্তি, কারণ তার মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা অঙ্ক প্র্যাকটিস করে না। দ্বিতীয় কারণ কি? একটা ব্যাচে 30টা 40টা ছেলে নিয়ে মাস্টারমশাই শিক্ষক মশাই যখন পড়ান, সব ছেলেকে সমানভাবে দেখতে পারেন না। ছাত্রীরা ফাঁকি খোঁজে, তারপরে তারা শিখতে পারে। তাহলে কি বললাম? 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। এটা যদি আমার ভালো না লাগে, যদি বড় বলে মনে হয়, তাহলে আমি ডিগ্রিকে 60 দিয়ে গুণ করে মিনিটে যাবো, মিনিটকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে যাবো। অঙ্কটা একটু সামান্য বড় হবে, কিন্তু অঙ্কটা আমার নিখুঁত হবে, অঙ্কটা ভুল হওয়ার চান্স কম থাকবে। আর এখন তো আমার স্টেপ বাই স্টেপ নাম্বার আছে। এখন তো আর ওই ভুল হলে অঙ্কতে 0 দেবে, সেরকম তো কোনো ব্যাপার না। মাধ্যমিক অঙ্ক দেওয়ার প্রসেস তো আলাদা এখন। অত চিন্তা কোনো কারণ নেই। একইভাবে একই প্রসেসে আমি যেতে পারি। 3600 সেকেন্ড সমান 1 ডিগ্রি। 1 সেকেন্ড সমান কত ডিগ্রি? 1 মিনিট হলো। 1 সেকেন্ড সমান কত ডিগ্রি? 1 3600 ডিগ্রি। 2 সেকেন্ড সমান কত ডিগ্রি? 2 3600 ডিগ্রি। 1 1800 ডিগ্রি। তাহলে কি দেখা যাচ্ছে? ডিগ্রিকে সেকেন্ড করতে হলে যেমন 3600 দিয়ে গুণ হয়, সেকেন্ডকে ডিগ্রি করতে হলে 3600 দিয়ে ভাগ হয়। ডিগ্রিকে সেকেন্ড করতে হলে যেমন 3600 দিয়ে গুণ করতে হয়, সেকেন্ডকে ডিগ্রি করতে হলে 3600 দিয়ে ভাগ করতে হয়। একইভাবে দ্বিতীয় পদ্ধতিটা দেখাই। ষাট ইন্টু 60 সেকেন্ড সমান 1 ডিগ্রি। 1 সেকেন্ড সমান কি? 1/60 ইন্টু 60 ডিগ্রি। তাহলে একই ব্যাপার। ডিগ্রিকে সেকেন্ড করতে হলে 3600 দিয়ে গুণ হচ্ছে, সেকেন্ডে ডিগ্রি করতে হলে 3600 দিয়ে ভাগ হচ্ছে, বা 60 ইন্টু 60 দিয়ে ভাগ হচ্ছে। এটাই প্রসেসিং। এইটা গেল ষষ্ঠী পদ্ধতির হিসাব। এতক্ষণ আমি যা কিছু বললাম সবটাই ষষ্ঠী পদ্ধতির হিসাব। এবার বলবো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কোন পড়বে আমরা? একক কি? পাই রেডিয়ান। 1 পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটার মানে কি? রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। আরে রেডিয়ান কিসের একক? বৃত্তীয় পদ্ধতির। বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক।
ডিগ্রি কিসের একক? ষষ্ঠী পদ্ধতির একক। তাহলে এটাই ঘুরিয়ে কি বলা যেতে পারে? বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতি যেতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। দেখো তো ক্লিয়ার কিনা? 1 পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, মানে রেডিয়ান থেকে ডিগ্রিতে, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতিতে যেতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। যে একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। 1 পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। 2 পাই রেডিয়ান মানে কত? 180 ইন্টু 2, 360 ডিগ্রি বা 4 সমকোণ। 1 2 পাই রেডিয়ান মানে কি? 180 ইন্টু 1 2, 90 ডিগ্রি। কি দেখা যাচ্ছে? যে রেডিয়ান থেকে ডিগ্রি যেতে হলে 180 দিয়ে গুণ করতে হবে, বা বৃত্তীয় পদ্ধতিতে ষষ্ঠী পদ্ধতি যেতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। একইভাবে উল্টো দিকে এসো। 180 ডিগ্রি সমান 1 পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? কি হলো? কি হলো এটা? 180 ডিগ্রি সমান 1 পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কি? 1/180 পাই রেডিয়ান। 2/2 ডিগ্রি সমান কি? একইভাবে 2/180। 1/90 পাই রেডিয়ান। তার মানে কি হলো? বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতিতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। ষষ্ঠী পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে হলে 180 দিয়ে ভাগ করতে হবে। মানে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হলে, ডিগ্রিকে রেডিয়ানে পাস করতে হলে 180 দিয়ে ভাগ করতে হবে। তাই হলো? তাহলে কি শিখলাম? গোড়া থেকে আমরা বলে দিই, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। সরি, রেডিয়ান থেকে ডিগ্রি যেতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতিতে যেতে হলে 180 দিয়ে গুণ করতে হবে। উল্টো দিকে এসো। ষষ্ঠী পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে হলে 180 দিয়ে ভাগ করতে হবে। ষষ্ঠী থেকে বৃত্তীয় 180 দিয়ে গুণ, রেডিয়ান থেকে ডিগ্রি, আর ডিগ্রি থেকে রেডিয়ান যেতে হলে 180 দিয়ে ভাগ। এটা শিখলাম। আর আগে কি শিখেছি? ষষ্ঠী পদ্ধতিতে যে ডিগ্রিকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতিক প্রাথমিক ধারণা। প্রাথমিক অধ্যায়ে ত্রিকোণমিতিক প্রাথমিক ধারণা বা কোন পরিমাপের ধারণাতে এটুকুই যথেষ্ট। এটুকু জানলেই আমরা প্রশ্নমালার বিভিন্ন অঙ্ক করতে পারবো। আমি প্রত্যেকটা অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ, প্রথমে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি হয়তো 10-এর যা লং সিলেবাস, 10-এর সিলেবাস খুবই লং, তার ফলে হয়তো সব অঙ্ক আমি হয়তো ডিটেলস হয়তো করাতে পারবো না। বিশেষ করে প্রত্যেকটা অনুশীলনী থেকে ইম্পর্টেন্ট অঙ্ক বেছে বা মানে ছেলেদের শেখার সুবিধার জন্য 2-1টা প্রথমে অঙ্ক দেখানোর পরে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করানোর চেষ্টা করব। শুধু ত্রিকোণমিতি শাস্ত্র নয়, ক্লাস 10-এর যত শাস্ত্র আছে, বীজগণিত থেকে পাটিগণিত থেকে শুরু করে পরিমিতি, জ্যামিতি, রাশিবিজ্ঞান সমস্ত অঙ্কই আমি করে দেওয়ার চেষ্টা করব বা করব। এটা আমার ইচ্ছা। যদি আমার আইডিয়াল ম্যাথ পয়েন্ট চ্যানেল কোনো ছাত্রছাত্রী ভালো লেগে থাকে, বা কোনো ছাত্রছাত্রী যদি আমার শেখানোটাকে পছন্দ করে, তাহলে তারা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, এটাই আমি আশা করব বা এর জন্য আমি আশাবাদী।